আজ বাগানের আরও একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর বিষয়বস্তুই তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন। জি হ্যাঁ, আজ বাগানের আরও একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া গত ঘূর্ণিঝড়ে আমার গার্ডেনের যে উত্থান পতন হয়েছিল তা কিছুটা ফিক্স করেছি। চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তাছাড়া আজকে আরও কি কাজ করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সামনে এবং পেছনের দুটি বাগানেরই অল্প অল্প করে আজ স্বল্প মাত্রার কাজ শেষ করেছি। সবার শুরুতে দেখাচ্ছি এই যে আমার সেচি শাকের যে বেডটি ছিল, আপনারা সবাই জানেন এই বেড থেকেই যত সেচি শাক ছিল আমি সবগুলো একদম বড় বড় ডালগুলো কেটে দিয়েছি। কেটে ওই যে দেখেন আমি আমার লাউয়ের যে গাছ লাগাই বড় পট, সেই পটে রেখে দিয়েছি। আলটিমেটলি এগুলি এমনিতেই পচে যাবে। সো আমার সেচি শাকের বেড একদমই রেডি হয়ে গেছে। আর এই যে দেখেছিলেন গত পর্বে যে আমার এই মাচাটি এবং এই যে লাউয়ের মাচাটি কিন্তু আমি খুলে নিয়েছিলাম। তো এই যে আমার এই যে ফেন্সটি যে একদম পেছনের দিকে চলে গিয়েছিল, এই যে দেখেন নতুন করে আরও একটি সিমেন্টের পোল আজাদ লাগিয়ে দিয়েছে গতকাল। ফিক্স করে দেওয়ার পর আমি এই মাত্রই এই যে ফেন্সটি লাগিয়ে নিলাম। তার সাথে সাথে চলেন আমি দেখাচ্ছি যে আর কি করলাম। এই যে লাউয়ের মাচাটি, এই মাচাটিও কিন্তু খোলা ছিল। তো এই মাচাটিও আমি পাশাপাশি যে মাচাটি ছিল তার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর চলেন আমি আরও জিনিস দেখাচ্ছি। এখানে গত 2 মাস যাবত আমি যে সবজি এবং ফলের পচনগুলো ফেলছিলাম, এই যে আপনারা সবাই জানেন। তো এই যে এগুলোকে মাচা যেহেতু আমি সেট আপ করে দিয়েছি, অনেক বেশি খুশি আজকে। অনেক সকালে আইস পড়েছিল আর এখন হচ্ছে রোদ উঠেছে, তাই আমি কিছুটা কাজ করতে চলে এসেছি। আমেনাকে খাইয়ে দাইয়ে চেয়েছিলাম যে আমি পেইন্ট করে আবার এই মাচাটি লাগাবো, কারণ এই যে ওয়ালে পেইন্ট করেছি আমি 2020 সালে। তারপর আর করা হয়নি। ভেবেছিলাম যে ফেন্সটি ভেঙে গেছে, তো যে কাজ করতে পারি পেইন্ট করে আবার লাগাই। তো চিন্তা করলাম যে না, অনেক বেশি ঠান্ডা, হাতগুলো একদমই সাপোর্ট করছিল না, বরফ হয়ে গিয়েছিল। এরপর আরও একটি জিনিস আপনারা দেখেন, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনই আমার বেডগুলো আলাদা আলাদা থাকে। এটি হচ্ছে সেচি শাকের বেড, মাঝখানে যে একটি বাউন্ডারি। এরপর এই যে এই বেডের মাঝে কিন্তু আরও একটি বাউন্ডারি ছিল, এখানে হচ্ছে আমার ডাটা হতো। তারপরের যে বেড, এখানে লাল শাক, ডাটা শাক, ঝিকাঞ্চন সব হতো। আর এই যে একটি বাউন্ডারি ছিল। আমি যে কাজ করেছি, এই যে আমার বাউন্ডারিটি, এটি আমি সর্বশেষে দেখেন নিয়ে এসে দিয়ে দিয়েছি। কারণ এই যে বেড, এই বেডের মাঝখানে আমি আর কোনো বাউন্ডারি রাখলাম না। একদম এখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরোটাই আমি একটি বেড তৈরি করে ফেললাম। আমি বুঝে বুঝে বীজ লাগাবো ইনশাল্লাহ। কারণ চিন্তা করে দেখলাম যে মাঝখানে বাউন্ডারি না দিয়ে আমি যদি বড় একটি বেড রাখি তাহলে আমার জন্য সুবিধা হবে। মাঝখানে একটি চলার পথ রাখলে শাক সবজি তুলতেও ইজি হয়। তো এই যে আমার একটি যেহেতু রয়ে গেছে বাউন্ডারি, তো আমি এটি একদম ওই কর্নারে দিয়ে বাউন্ডারি করে দিলাম, যেন ওই যে শেষের দিকে আর এই দিকে যেন অ্যাডজাস্ট না হয়। তো এই হচ্ছে ফাইনালি ভাই, আমি আমার মাচাটি লাগিয়ে নিয়েছি। অনেক বেশি টেনশনে ছিলাম যে কবে ঠান্ডাটি কমবে আর কবে আমি এগুলো লাগাবো, কারণ এগুলো তো আজাদ করবে না। অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। তো এই হচ্ছে দেখেন, আমি যেই গত 2 মাস যাবত যে পচনগুলো দিচ্ছিলাম এগুলো কিন্তু পচে গিয়েছে। আমি বড় কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। এতে করে না মাটির যে উর্বরতা সেটা না অনেক 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 ভালো হবে। শুধু তাই না, এই যে আমার যে পাশে বেগুনের বেডটি থাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমি বেগুনের বেডটিও মাশাল্লাহ যত সবজি পছন্দ ছিল কুপিয়ে মাটির সাথে মিক্স করে দিয়েছি। এই যে দেখেন, এতে আসলে উর্বরতাটা ভালো হওয়া খুবই জরুরি, কারণ আমাদের ডিসেম্বর মাস প্রায় চলে এসেছে 2 দিন পর। তো চিন্তা করলাম যে এপাশেও দেখেন মাটি কুপিয়ে কিন্তু আমি ঘাসগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি। এই সময়ে আমাদের মাটির উর্বরতা প্রয়োজন আছে, কারণ আমি হচ্ছে আগেও বলেছি এখনও বলি বিগিনিং ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমি যে ফলন করি তার ফলন আমি শুরু করে দিব। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমার ফেন্স একবারেই রেডি হয়ে গেছে। আমার খুব টেনশন ছিল যে আমার কাঠের এই ফেন্সটি, বেড়া যাকে বলে, বাউন্ডারিটি ওই বাড়িতে চলে গেছে। আর আমার পাশের নেইবার কি আর বলবো রে ভাই, এরা কি ভাত খায় না ঘাস খায় কিছুই জানি না। একটি বেড়া তাদের বাড়িতে
পড়ে আছে তাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন কমপ্লেইন বা কোনো যোগাযোগ নেই। ভাবলাম আমি যেহেতু গার্ডেনিং করি, এই গার্ডেনটি হচ্ছে আমার জান প্রাণ, আপনারা সবাই জানেন, তাই আজাদকে বলে কয়ে অনেক রিকোয়েস্ট করে আমি এই কাজটি করিয়ে নিয়েছি, কারণ তার হাসপাতাল চলছে দিন রাত। গতকালকে অফ থাকার কারণে আমাকে সে করে দিয়েছে, তাকে আমি তো অনেক ধন্যবাদও দিয়েছি। আর যে কাজ করেছে ওই যে দেখতে পাচ্ছেন যে পুকুর পাড়ের দুপাশে দুটি পেয়ারের গাছ, এই সাইডে পুকুর পাড়ে যে পেয়ার গাছটি এখানে কিন্তু পাতা ছিল, এই যে দেখেন পাতাগুলো আমি এইমাত্রই তুলে ওই যে আমি নিচে দিয়ে দিয়েছি কম্পোস্ট হওয়ার জন্য। আর আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি আমার পুকুর ক্লিন করে পানি একদম ফেলে রেখেছিলাম, কিন্তু দেখেন যে আমার কি হয়েছে, দুদিনের ঝড় বৃষ্টিতে আবারও পুকুর হাফের বেশি ভরে এই যে দেখেন পাতাগুলো দিয়ে কি হয়েছে, এগুলো আইস হয়ে গেছে। এগুলো দেখি আসলে যতই ক্লিন করে রাখি না কেন, বৃষ্টি এই দেশে ঠান্ডা সম্বন্ধে কার না আইডিয়া আছে। দেখেন গাছের পাতাগুলো কিন্তু আমি সব কুড়িয়ে রেখেছি, ওই যে ওই পাশে যে পেয়ার গাছ সেই পাতা আমি আগেই ওই সাইডে দিয়ে দিয়েছি, আর এই পেয়ার গাছ থেকে পড়ে এই সাড়ে সর্বনাশ হয়েছে। আর ঠান্ডার ভিতরে এসে আমার আইসবান হয়, ঠান্ডার ভিতরে এসে আসলে এই কাজ করা একদমই সম্ভব না। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ ফাইনালি আমি বলতে পারি যে আমি দেশে যাওয়ার আগে আমি আমার গার্ডেনটি সর্ট আউট করে রাখতে পারলাম। এটা আমার জন্য যে কত বড় একটি পাওনা আমি বুঝাতে পারবো না। এই ফেন্সগুলো যদি খুলে রেখে যেতাম তাহলে দেখা গেল কি গ্যারেজে রাখলেও ঠান্ডায় অনেক বেশি এগুলো ফাঙ্গাল ধরে যেত, আর বাহিরে ঠান্ডাও পাবে রোদও পাবে, এতে করে কাঠগুলো ভালো থাকবে। তাছাড়া এগুলো যদি খুলে রাখতাম কখন আবার ঝড় বাতাসের ভাই এগুলো আবার উলট পালট হয়ে আবার কোন বাড়ির দিকে আঘাত হানতো কে জানে। তো এর পাশাপাশি আরও যে কাজগুলো করলাম চলেন সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যত রকম পাতা পড়ে আমার এই স্টোনগুলো কিন্তু একদমই ভরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি স্টোনের থেকে পাতাগুলো সব কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে ফেলে দেইনি যেমন কি বলেছিলাম। এই যে দেখেন আমি কিন্তু পটে রেখে দিয়েছি, এই যে দেখেন পটে রেখে আরও একটি পট দিয়ে চাপা দিয়েছি। আর এই বক্সগুলোকে আমি কাভার করে ফেলবো যেন বাতাস এসে এগুলো উড়ে না যায়, কারণ এগুলো রেখেছি আমি কম্পোস্টের জন্য। এগুলো কম্পোস্ট হলে বিশেষ করে ট্রাস্ট মি মাটির উর্বরতা এত বেশি হয় যে আমি আপনাদের বলেও বুঝাতে পারবো না। টবে এত চমৎকার আমার বেগুনিয়া ছিল ফুলগুলো, সেগুলো পচে গিয়েছিল। এই যে দেখেন এগুলোকে টেনে আজকে ক্লিন করেছি। হ্যাঙ্গিং বাস্কেটের সাইডের ফুলগুলো আমি ক্লিন করে দিয়েছি, শুধু ক্রিসমাস ট্রিটি আছে। আর এই যে দেখেন এ পাশেরও সবগুলো ফুল কিন্তু আমি ফুল না পাতাগুলো কিন্তু এই যে দেখেন আমি তুলে দিয়েছি, এই যে দেখেন সবগুলো আমি তুলে দিয়েছি। এই যে দেখেন এই যে পাতাগুলো পটে রেখেছি, এই যে এখান থেকেও সবগুলো ফুল গাছ তুলে দিয়েছি, শুধু এটি যেহেতু আছে মরেনি তো এটা তুলিনি। আর মাটিগুলো সব হচ্ছে বরফ হয়ে গেছে, এই যে দেখেন অনেক বরফ হয়ে গেছে, অনেক বেশি এই যে বরফ হয়ে গেছে। তো এখান থেকে আসলে আমি তুলতে পারিনি টান দিয়ে গাছগুলো, তাই ভেঙে আসলে ক্লিন করেছি, দেখতে বাজে লাগছিল। তো আপনাদের মাটির উর্বরতার জন্য এই কাজটি করা খুবই জরুরি। বাইরে থেকে রাসায়নিক সার কিনে আনবো না করে আপনারা আশেপাশে যত পাতা এই সময় পচে আছে শুকিয়ে গেছে সব এনে আপনাদের পটগুলোতে দিয়ে দেন। এরপর শুধু একটি মাত্র উপাদান মিশালেই আপনাদের মাটি আগামী বছরের জন্য একদম রেডি টু গ্রো। এই ছিল আজ আমার বাগানের আপডেট। আপনারা যারা অলরেডি সবজি পচা ফলের পচা মাটিতে মিশানো শুরু করেছেন, মাঝপথে একবার 2 মাস তো হয়ে গিয়েছি, আমি অক্টোবর থেকে ফেলছি, মাঝপথে অবশ্যই একবার মাটির সাথে কুপিয়ে রাখবেন, এতে করে না মাটির উর্বরতাটা বেড়ে যাবে। এরপর আর একটি মাত্র উপাদান মিশালেই আপনাদের আগামী বছরের জন্য সামারের জন্য আপনার মাটি সম্পূর্ণ কমপ্লিট নতুন গাছ ফলানোর জন্য। আর কোনো প্রকারের খাবার আপনাদের দিতে হবে না শুরুতে, কারণ আমরা যে পাতার পচনগুলো দিচ্ছি এগুলো কিন্তু অটোমেটিকলি আপনার নাইট্রোজেনে পরিণত হয়ে যাবে। আর প্রথম পর্যায়ে গাছের জন্য নাইট্রোজেন ছাড়া আর কোনো কিছুই লাগে না। তাছাড়া পটাশিয়ামও কিন্তু যুক্ত হচ্ছে, কারণ আমরা কলার খোসাগুলোও কিন্তু এখানেই ফেলছি। সো আপনাদের কিন্তু মাটি আর বাইরে থেকে বেশি কেনার কোনো প্রয়োজন নেই। তো যারা আজকের এই ভিডিওটি দেখবেন আপনারা আপনাদের গার্ডেনের মাটিগুলো এভাবেই উর্বর করতে পারেন। বিদায় দিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।